আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছো। এসেনশিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, যার নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। যে অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে হচ্ছে আমার এটার দ্বিতীয় ক্লাস। প্রথম পর্বে আমি আসলে প্রশ্নের ধরনটা কিভাবে হয়, কোথা থেকে কি প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবার আমি আলোচনা করতে যাচ্ছি এই প্রথম পার্টটা, যেটাকে নাম হচ্ছে বিশদায় বিবরণী। তো আমি আগে গত পার্টে আমি বলেছি যে এই অধ্যায়ে আমাদের আর্থিক অবস্থার বিবরণী, মানে 1994 সালের যে তোমার যৌথ মূলধনী কোম্পানি আইন আছে, সেই আইন অনুসারে এর ধাপ হচ্ছে 5টা, কিন্তু আমাদের জন্য ওই 5টা ধাপ দরকার নাই। আমাদের জন্য ধাপ দরকার হচ্ছে 3টা। একটা বিশদায় বিবরণী, দ্বিতীয়ত হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণী, 3 নম্বর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আজকে আমরা ফার্স্ট যে এই বিশদায় বিবরণীটা আজকে আমরা করতে যাচ্ছি। তো বিশদায় বিবরণীতে করতে গেলে তুমি যদি ডিটেলস করে বিশদায় বিবরণীটা জানতে চাও, আমি আগেই বলছি যে এটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং এই যৌথ মূলধনী কোম্পানি প্রতিষ্ঠানে বিশদায় বিবরণীর মধ্যে পার্থক্য নাই তেমন, জাস্ট একটা জায়গায় পার্থক্য আছে, সেটা আমি তোমাদের ক্লিয়ার করে দেবো আজকে। আর এটা তোমরা যদি খুব বিশদ করে জানতে চাও, মানে বড় করে জানতে চাও, তাহলে তোমরা আমার প্রথম পত্রের নবম অধ্যায়ের যে ভিডিওগুলো আছে সেখানে বিশদায় বিবরণী কোন কোন এন্ট্রি যায়, কিভাবে যায়, সেগুলো সম্পূর্ণ ডিটেলস করে দেওয়া আছে। আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা চাইলে একটা ক্লিক করে সেখান থেকে দেখে আসতে পারো। তো এখানে আর ওই নবম অধ্যায়ের মানে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী আর যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী মূল পার্থক্য যেখানে, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করে দিব যে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিশদায় বিবরণী আর যৌথ মূলধনী কোম্পানির বিশদায় বিবরণীর মধ্যে পার্থক্যটা কি। দেখো, বিশদায় বিবরণীতে মূলত আসলে এটা দ্বিতীয় পার্টের, তো আমরা হচ্ছে বিশদায় বিবরণীতে এন্ট্রিটা যে আসলে সবসময় এরকম সম্পূর্ণ আসে, জিনিসটা এরকম না। অনেক সময় তোমাকে মোট মুনাফা নির্ণয় করতে বলতে পারে, পরিচালন মুনাফা পর্যন্ত নির্ণয় করতে বলতে পারে, কর পূর্ব নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা এটাও নির্ণয় করতে বলতে পারে। যতটুকু বলবে অতটুকু করতে হবে। তো আমি চেষ্টা করতেছি এখানে একটা বেসিক ধারণা দেওয়ার, ডিটেইলস করে আমার ভিডিও দেওয়া আছে। অতিরিক্ত আলোচনা করে তোমাদের মানে ভিডিও দীর্ঘায়িত হলে হয়তো তোমরা দেখতে মানে বোরিং ফিল করবে। তো দ্যাটস ওয়াই প্রত্যেক অধ্যায়ে একই জিনিস কথা না বলে তোমরা ওই অধ্যায় থেকে ভিডিওগুলো দেখে আসলে এই অধ্যায় থেকে দেখতে হবে না। কিন্তু মোস্ট অফ দা প্রবাবলি ইম্পর্টেন্ট হচ্ছে এই মালিকানা সত্ত্ব বিবরণী, যেটা আমাদের ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের সাথে কোনো প্রকারই মিল নাই, যেটা আমরা খুব ডিটেইলস করে এখানেই পরবর্তী ভিডিওটায় দেখব। তো আজকে বিশদায় বিবরণী তৈরি করতে গেলে আমাকে 4 প্রকারের মুনাফা নির্ণয় করতে হবে। যেমন ধরো এটা 1, তো এটা হচ্ছে মোট মুনাফা 1 নাম্বার, 2 নম্বরে হচ্ছে পরিচালন মুনাফা, 3 নম্বরে কর পূর্ব নিট মুনাফা, আর 4 নম্বরে হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা। তার মানে কি, যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী নির্ণয় করতে গেলে আমাকে 4 ধরনের মুনাফা নির্ণয় করতে হচ্ছে। কয় ধরনের? 4 ধরনের। ওকে, 4 ধরনের মুনাফা নির্ণয় করতে গেলে কি কি জিনিস আছে, যেমন ধরো নিট বিক্রয়। এই যে নিট বিক্রয়ের টাকাটা তোমার এখানে দেওয়া থাকবে, মানে তোমাকে বের করে নিতে হবে। নিট বিক্রয় কিভাবে বের করতে পারো সেইটা আমি তো আগেই বলছি, যে অধ্যায় সম্পর্কে সমস্ত প্রকার ডিটেলস আলোচনা প্রথম পত্রের নবম অধ্যায় যে আছে সেখানে প্লেলিস্টে সব দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে আসবা। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব। তো বিক্রয় এখানে যাবে, এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা তোমাকে বের করে সেটা এই দুইটা থেকে যদি তুমি বিয়োগ করো, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে তোমার বের হবে মোট মুনাফা। ওকে, মোট মুনাফা আমরা বের করার পরে এবার আমরা পরিচালন ব্যয় বের করব। পরিচালন ব্যয়ের মধ্যে অনেক এন্ট্রি আছে। প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে যে সকল এন্ট্রিগুলো যায় সবগুলো এই পরিচালন ব্যয়ের মধ্যে একটা একটা করে যোগ বিয়োগ করে আমরা নিব। এই যোগ বিয়োগ করে বলতে আমি আগেই বলছি সমন্বয়গুলো সাধন করতে হবে, এই সমন্বয়গুলো যোগ বিয়োগ করতে হবে, যেটা এখানেও আছে এখানেও আছে। যদি বকেয়া সমন্বয় থাকে তাহলে যোগ করব, অগ্রিম সমন্বয় থাকলে আমরা বিয়োগ করব। তো পরিচালন ব্যয়ের যে কিভাবে নির্ণয় করবা সেটাও তোমার ওই প্রথম পত্রে আছে, একই রকম, কোনো পার্থক্য নাই, যার কারণে আমি এটা নিয়ে ডিটেইলস কোনো আলোচনা করতে চাচ্ছি না। তো পরিচালন ব্যয়টা তোমার যখন বের হবে, এটা হচ্ছে মোট মুনাফা থেকে তুমি যখন বিয়োগ করবা তখন বের হবে হচ্ছে পরিচালন মুনাফা। তুমি পরিচালন মুনাফা বের করার পরে কিছু অপরিচালন আয় আছে,
এবং কিছু অপরিচালন ব্যয় আছে। অপরিচালন আয়গুলো আমাকে যোগ করতে হবে ওই পরিচালন মুনাফার সাথে, আর অপরিচালন ব্যয়গুলো পরিচালন মুনাফা থেকে বিয়োগ করতে হবে। যখন বিয়োগ করব তখন আমার বের হবে কর পূর্ব নিট মুনাফা। এবার আসল কথাটা হচ্ছে এখানেই, আমরা যখন প্রথম পত্রের নবম অধ্যায়ের ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী করেছি তখন আমাদের অঙ্কটা এখানেই শেষ হয়ে যেত, এরপর আর সামনে আমরা যেতাম না। এখানে কর পূর্ব নেট মুনাফা লিখতাম না, আমরা লিখতাম সরাসরি নেট মুনাফা। কিন্তু ওই প্রথম পত্রের বিশদায় বিবরণী আর দ্বিতীয় পত্রের বিশদ মানে আর্থিক অবস্থার বিবরণীর বিশদায় বিবরণী, এটার মধ্যে পার্থক্য এই একটা জায়গায়, শুধুমাত্র এই একটা জায়গায়। খুব ভালোভাবে খেয়াল করে বুঝো যে আমরা প্রথম পত্রে এই পর্যন্তই অঙ্কটা শেষ করতাম, নেট মুনাফা লিখে এখানে শেষ করে দিতাম, আমাদের নেট মুনাফা বের হয়ে যেত। কিন্তু দ্বিতীয় পত্রের যে আর্থিক অবস্থা মানে কোম্পানি যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর যে বিশদায় বিবরণীটা, এটা করতে গেলে প্রথম পত্রের ওই পর্যন্ত একেবারে হুবহু কোনো অমিল নাই, শুধু এখানে লিখতে হবে কর পূর্ব নেট মুনাফা। ওকে, আমরা লিখলাম কর পূর্ব নেট মুনাফা লিখে এরপরে এটার সাথে একটা জিনিস মাইনাস করতে হবে, সেটা হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি। যে জিনিসটা এই আমি লিখছি নতুন আয়কর সঞ্চিতি। এখন নতুন আয়কর সঞ্চিতি এই জিনিসটা তুমি কই পাবা? 100% এটা সমন্বয়ের মধ্যে থাকবে। ওখানে বলা থাকবে যে আয়কর সঞ্চিতি, তাইলে যদি আয়কর সঞ্চিতি এত টাকা বা এটার উপরে এত আয়কর সঞ্চিতি ধরতে হবে, যেটাই থাকুক এই আয়কর সঞ্চিতি নামে যেটা থাকবে সেই জিনিসটা তুমি আয়কর সঞ্চিতি নামে যেটা থাকবে সেটা তুমি এখানে আনবা। যেটা মানে সমন্বয়ে যে জিনিসটা আসলে রেওয়া মিলে যে জিনিসটা থাকে ওটা হচ্ছে পুরাতন, সমন্বয়ে যে জিনিসটা থাকে ওটাই হচ্ছে নতুন। তো আমি বললাম কি নতুন আয়কর সঞ্চিতিটা সবসময় মাথায় রাখবা, এটা রেওয়া মিলে খোঁজাখুঁজির কোনো দরকার নাই, সময় নষ্টের দরকার নাই, এটা অবশ্যই সমন্বয়ের মধ্যে দেওয়া থাকবে যে নতুন আয়কর সঞ্চিতি। ওখান থেকে নিয়ে এটা থেকে এই আগের কর পূর্ব নিট মুনাফার থেকে নতুন আয়কর সঞ্চিতিটা তুমি যখন মাইনাস করবা তখন তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট কর পরবর্তী নেট মুনাফা বের হয়ে যাবে। যেটা হচ্ছে মানে এই জায়গাটুকুই হচ্ছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পার্থক্য, আর বাকি এই পর্যন্ত অঙ্ক কিন্তু একই রকম। যার কারণে এটা নিয়ে আর ডিটেলস আলোচনা করতে গেলাম না। এই আলোচনার ভিডিও তুমি আমার ডেসক্রিপশন বক্সে পাবা, প্রথম পত্রে নবম অধ্যায়ের ভিডিও করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিবা। তো আশা করছি পার্থক্যটা বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বা সংরক্ষিত আয় বিবরণী। এই জিনিসটা মানে একেবারেই ব্যতিক্রম, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সাথে একেবারেই এটা ব্যতিক্রম। এটা অবশ্যই তোমাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এই আমরা পরবর্তী ক্লাসে মালিকানা সত্ত্ব বিবরণী শিখবো, তারপর একটা ভিডিওতে সংরক্ষিত আয় বিবরণী, আর সর্বশেষ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী দেখবো। আশা করছি ভিডিওগুলো যদি তোমাদের ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।